আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। এদিকে আন্তর্জাতিক আইন না মেনে ভারত ও বাংলাদেশের সীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। শুক্রবার সকালে রাজধানী শাহবাগ থেকে এই লং মার্চ শুরু করে তারা। লং মার্চ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ভারত অভিন্ন নদীর পানি নিয়ে বাংলাদেশের সাথে অমানবিক বাঁধ ব্যবস্থা তৈরি করে বাংলাদেশের ক্ষতি করছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা পেতে এই লং মার্চকে সফল করার আহ্বান জানান তারা। বলেন, উজানে ভারতের বাঁধ বাংলাদেশের জন্য একটি মরণ ফাঁদ। লং মার্চটি কুমিল্লা হয়ে ফেনীতে পৌঁছেছে। পৃথিবীর বহু দেশে শুধু বাঁধ মানুষকে বাঁচিয়ে দিয়েছে, নদীকে বাঁচিয়ে দিয়েছে। আন্তর্জাতিক নিয়ম হচ্ছে ভারত যখন কোনো বাঁধ করবে তার স্টেক হোল্ডার বাংলাদেশকে জানাবে। অথচ কি লজ্জা, আপনারা জানেন ভারত গত 50 বছরের বেশি সময় ধরে আমাদের প্রত্যেকটা আন্তঃসীমান্ত নদীতে আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে না ডেকে তারা একের পরে এক বাঁধ নির্মাণ করেছে। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে 15 বছর পর মুখ খুললেন 111-এর আলোচিত সেই সময়ের সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। ওই ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে নিজস্ব বক্তব্য তুলে ধরেন আলোচিত এই সাবেক সেনাপ্রধান। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের, তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি, এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। তদন্ত আদালতের নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ওনাকে যে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে তিনি তা সম্পন্ন করতে পারেননি। কারণ হলো যারা এর সাথে জড়িত ছিল তারা মোস্টলি জেলে ছিল, এবং যারা বিভিন্ন আলোচনায় এদের সাথে যুক্ত ছিল তাদেরও স্টেটমেন্ট নেওয়া সম্ভব হয়নি। পুনরায় সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তা নির্ণয় সক্ষম হবেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন ষড়যন্ত্র মোকাবেলা করে রাষ্ট্র সংস্কারে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি। গণফোরাম, ন্যাব, ভাসানী ও বাংলাদেশ পিপলস পার্টির নেতাদের সাথে লিয়াজু কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণফোরামের নেতৃত্ব দেন দলটির সভাপতি মোস্তফা মোহসেন মন্টু, আর বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বৈঠকে অংশ নেন। এছাড়া ন্যাব ভাসানীর পক্ষে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম এবং বাংলাদেশ পিপলস পার্টির নেতৃত্ব দেন মোহাম্মদ বাবুল সর্দার চাখারি। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন সকল ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে যুগপথ আন্দোলনের সাথীরা। আমাদের যুগপথের যে ঐক্যটা, সেই ঐক্যটা আমরা অটুট রাখছি, কারণ দেশের বর্তমান প্রেক্ষাপটে এখানে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। যারা দেশকে অস্থির করতে চাচ্ছে, আমাদের অর্থনৈতিক অস্থির করতে চাচ্ছে, আমাদের এখানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে। বর্তমান সরকারের যেটা কাজ করছে আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মোতালিব হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেলে তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগরের হাকিম আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগরের হাকিম মাহবুব আহমদ 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 4 আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় হত্যা মামলায় শাহজাহান খানকে 23 নম্বর আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এই শাহজাহান খান যখন ছাত্র কোটা বিরোধী আন্দোলন যে চলছিল, শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে তিনি আজকে 14 দলের সাথে একসাথে একাত্মতা প্রকাশ করে
বিগত 4/8/2024 তারিখে ছাত্র জনতার উপর প্রয়োগ করার কারণেই এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদের ত্বকী হত্যার বিচার দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। শুক্রবার বিকেলে শহরের চাষাড়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে ত্বকী হত্যার 11.5 বছরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে অতি দ্রুত ত্বকী হত্যার বিচারের দাবি জানান বক্তারা। হত্যায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবারের সম্পৃক্ততা জানিয়ে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, তার কিশোর ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নৃশংসভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত করে তারা নারায়ণগঞ্জের মানুষকে বুঝাতে চেয়েছে যে তাদের বিরুদ্ধে গেলে কি পরিণতি হতে পারে। আমরা বরাবর বলেছি যে এই গডফাদার মাফিয়াদের শক্তি হচ্ছে সরকার, প্রশাসন, পুলিশ। বানের পানি কিছুটা নেমে যাওয়ায় যারা বাড়ি ফিরেছেন তাদের আর কিছুই অবশিষ্ট নেই পুরনো ঘরে। শুধু খাবারের অভাবই নয়, নেই শোবার জায়গা কিংবা টয়লেটও। ভিটে মাটি দেবে গিয়ে ঝুঁকির মুখে অনিশ্চিত আগামী। তাই তাদের দিকে বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে প্রত্যাশা করছেন অসহায় বানভাসীরা। কুমিল্লা ঘুরে রনি রায়হানের ছবিতে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। বানের পানিতে ডুবে যাওয়া বাড়ি দেখতে আশ্রয়কেন্দ্র থেকে প্রতিদিন একবার করে আসেন রিনা বেগম। ছোট ছেলেকে কোলে করে আজও দেখতে এলেন চেনা ঘরের পানি কমেছে কিনা। ঘরের ভেতরে গিয়ে রিনা ঘুরে দেখলেন নরম মাটিতে ডেবে যাচ্ছে ঘর। ভেঙে পড়েছে ঘরের আড়, টিনের চালাটা নিতে পারছে না আর ভার। রিকশাওয়ালা স্বামীর 3 সন্তান নিয়ে রিনারা কোথায় দাঁড়াবে এবার? চান্দা ছাড়া পুঁজিটি ছাড়া কিছুই নেই। এরপর যে 15 দিন বাড়িঘর ছাড়া হয়েছি। কইতেন থাকার মতন কোনো অবস্থা আছে, ডাইবা দেবো গা থাকতো তা দেবো না, আবার ফের লিগে ভাড়া দেওয়া যাইব না, টিয়া নাই পয়সা আঙ্গদামো সামর্থ্য নাই, এই মুহূর্তে একটা ঘর দুয়ার দিয়ে করুন। তাদের যে আহ্বানগুলো, সে আহ্বানগুলো সরকার কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন কর্তৃপক্ষ, বিশেষ করে বিত্তবানরা তাদের এই সংকটে এগিয়ে আসবেন। কুমিল্লা চাঁদপুরের এমন বন্যার্ত অসংখ্য মানুষের ঘরের ভেঙেছে দেয়াল, নিমিষেই ভেঙেছে স্বপ্ন খেয়াল। জীবনের অঙ্ক কষছেন, মিলছে না হিসেবের সমীকরণ। আশ্রয় কেন্দ্র থেকে যারা ঢলেডোবা বাড়িতে ফিরছেন, সেখানে ফিরে পাচ্ছেন না কিছুই। চাল চুলো বিছানাবিহীন ঘরে আবারও পুরনো আদলে ফেরার যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন। শুধু দরকার ঘর বাঁধার ঋণ বা সহযোগিতা। পানি আঙ্গ বাড়ির পানি উগায় না, আমরা বহুত কষ্ট পাইতাছি। আশ্রয় কেন্দ্র গিয়ে আমরা থাকতাছি, এই দেয় আবার এই মেঘের পানি আবার ভরে জায়গা, একের বাইট উঠে জায়গা, দুয়ার উঠে জায়গা। এক মেঘ আছে আর উড়ানের মধ্যে আর উপরে পানি আছে। তা মনে করো আমি ফোলা পানি লয়ে বাচ্চা চলে আমরা চলাফিরে অনেক কষ্ট আছে, আমরা খাই তুলতে পারি না। খাল নদী সংস্কার না হলে এভাবেই হয়তো বারবার পড়তে হবে বন্যার কবলে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কুমিল্লা। 1 মাস পেরিয়ে গেলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের কোনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি, এমন অভিযোগ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তালিকা প্রকাশ করে তাদের অনুদান ও ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছে। রাজধানীতে দলীয় দলটির কার্যালয়ে প্রতিনিধি সম্মেলনে এই কথা বলেন সাধারণ সম্পাদক সাইফুল হক। দ্রুত তালিকা প্রস্তুত করে শহীদ পরিবারকে এককালীন বা মাসিক ভাতা দেবার দাবি জানান। আহতদের চিকিৎসা খরচ দেওয়ারও কথাও বলেন তিনি। সাইফুল হক বলেন, 16 বছরের দুর্নীতি দেশের অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা তৈরি করেছে, তারও একটি হিসেব জনগণের সামনে তুলে ধরা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। একটা অংশ আছেন যারা নানাভাবে অন্তর্বর্তী সরকারকে বহু ধরনের উস্কানি দেবার চেষ্টা করছেন, তারা যেন আন্দোলিত না হন, এ ব্যাপারে তাদেরকে সতর্ক থাকা দরকার। তাদের কাজটা তারা ঠিক করবেন। আমরা দেখতে চাই সরকার এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে রায়টা দিয়েছে,
তাকে সংহত করব, তাকে জোরদার করব। এই সরকার ব্যর্থ হবে না, সরকার সফল হবে এবং এই সরকার কোনোভাবে প্রতিপক্ষ হবেন না তারা। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, এই দেশে তরুণরা কারো লাঠিয়াল হওয়ার জন্য আন্দোলনে রক্ত ও জীবন দেবে না। তরুণরা নতুন বাংলাদেশ নির্মাণে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে নেতৃত্ব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। বিকেলে নিজ জেলা পটুয়াখালীতে প্রথমবারের মতো দলীয় সফরে এসে সংবর্ধনা সভায় এ কথা বলেন তিনি। এই দেশের তরুণরা কারো লাঠিয়াল বাহিনী হওয়ার জন্য জীবন দেবে না, রাজপথে নামবে না। এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, নতুন ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠিত হচ্ছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আবারও চড়া মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে মুরগির দাম, বেড়েছে রসুনের দামও। কেজি প্রতি বিক্রি হচ্ছে 240 টাকা। শুল্ক কমানোর ঘোষণার কোনো প্রভাব পড়েনি আলু ও পেঁয়াজের দামে। মেজবাহ হাসানের রিপোর্ট। সরকার পরিবর্তনের 1 মাসের মাথায়ও বাজারে তেমন প্রভাব না পড়ায় অনেকটাই হতাশ ক্রেতাদের অনেকেই। বাজারের দাম তো কমে নাকি, বাজারের দাম এই যে 120 টাকা রাখলো পেঁয়াজ, ওই কম, আগে এই দামে এসেছিল। সবজিতে মাত্র সবকিছু আমার কাছে বেশি মনে হচ্ছে, এখন তো আগে যেমন ছিল এরকমই। গেল সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম বেড়ে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকা। ডিমের দামে নেই কোনো স্থিতিশীলতা, একদিন কিছুটা বাড়ছে তো অন্যদিন কিছুটা কমে। কেন দামের এই ওঠানামা তার কোনো সদুত্তর নেই ব্যবসায়ীদের কাছে। হঠাৎ করে দাম বাড়ার কারণ হলো মার্কেটে মাল কম আসতেছে। ছোট মুরগিটা 62 কিনছি, বড় মুরগিটা 60 টাকা কিনছি। এখন মাসের প্রথম সপ্তাহে তো এখন ওই কাস্টমার একটু বাজার আছে, আবার শুক্রবার একটু 10 টাকা বেশি এমনি থাকে, বিশু শুক্র শনি এই 3 দিন একটু বেশি থাকে। কিছু সবজির দাম অল্প কমেছে, তবে অধিকাংশ সবজির দামই বাড়তি। বৃহস্পতিবার দাম নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আলু ও পেঁয়াজের শুল্ক কমানোর ঘোষণা দেওয়া হয়, তবে এ দুটো পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। পেঁয়াজের কেজি 110 থেকে 120 টাকা, আর প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। আবার বেড়েছে রসুনের দাম, কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। আলু 55 টাকা করে কেজি, যেটা গত সপ্তাহে 55 টাকা ছিল। রসুনের বাজারটা একটু চড়া, যেটা 220 টাকা ছিল গত সপ্তাহে, কিন্তু এখন 240 টাকা হয়েছে। রুই, তেলাপিয়া ও পাঙাশের মতো মাছের দাম কিছুটা বেড়েছে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। টালমাটালে এই বাজারে স্বস্তি ফেরেনি স্বল্প আয়ের মানুষদের। দাম একটু বেশি, মানে শাক দাম ডুমুরা শাক 40 টাকা, 5 শাক 10 টাকা বেতন দেয়, আমরা মাংস কিনে বিদ্যা, মাছই কিনে বিদ্যা। 2 সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মেজবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।